বকাঝকা রাগঝোঁক করে সকল গেস্টদেরকে ভয় দেখিয়ে বিদায় করতে পারলো নাছোড়বান্দা স্রোতকে কোনোমতেই দমাতে পারলো না। এবার সার্থক এবং তারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক রুমের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে, স্রোত তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি একটু একা থাকতে চাই। তুমি কেন এত বড় আস্পর্ধা করলে? ভালোই তো চলছিল আমাদের মধ্যে সম্পর্কটা, কেন এরকম করে আমাদের এই যতটুকু সম্পর্ক ইদানিং তৈরি হয়েছিল সেই সম্পর্কটাও ভাঙার জন্য তুমি উঠে পড়ে লাগলে? বলো তো আজকে আমার এবং তোমার মাঝখানে এমন একটা বড় পাঁচিল কেন তুমি তৈরি করলে, যেটা কিনা কোনোদিনও আর মিটবে না আমাদের মাঝে? তখন স্রোত বলতে থাকে যে, স্যার আপনি আমাকে নিয়ে কী ধারণা পোষণ করে বসে আছেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি এতটুকু অন্তত বিশ্বাস করি যে না, অতীতকে ভুলেই হলো গিয়ে বর্তমান। আর আপনি বর্তমানে যখন এখনও পর্যন্ত অতীতকে ভুলতে পারেনি, তাহলে আপনি ভবিষ্যৎ জীবনের কথা কী করে ভাবছেন বলুন তো? এমনটাও তো হতে পারে যে ভবিষ্যৎ জীবন অবধি আমাদের কথাটা গেলোই না, এর আগে আমার এবং আপনার সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, কারণ আজকেই তো আমার এমন সিচুয়েশন আপনি আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন যে আমার মনে হচ্ছে যে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাই। কারণ আপনি যদি রাত 12টার আগে কেক না কাটেন, তাহলে আমি আঙ্কেল এবং পিসিমণিকে নিচে কথা দিয়ে এসেছি যে এই বাড়ি ছেড়ে আমিও চলে যাব। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি এক ঘেরুয়া হয়ে এক ঘরেই বন্দী হয়ে পড়ে থাকবেন। আপনাকে কেউ আর কোনোদিনই ডিস্টার্ব করতে আসবে না। স্যার আই এম রিয়েলি ভেরি সরি, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, দেখো স্রোত, তুমি যদি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও তাহলে কিন্তু বাবা ওভার রিঅ্যাক্ট করবে, আর আমি চাই না যে বাবার সাথে আমার এই নিয়ে কোনো রকম কোনো কথা কাটাকাটি হোক। অ্যাটলিস্ট এই মুহূর্তে তো একদমই না। তখন স্রোত বলতে থাকে যে, স্যার আপনার আমার হয়ে সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব ভালো করেই জানি যে আপনার জীবনে আমার কোনো ইম্পর্টেন্সই নেই। যদি একটু বন্ধুর সম্পর্ক থেকেও আমার ইম্পর্টেন্স আপনার লাইফে থেকে থাকতো, তাহলে অন্তত আপনি কেকটা অন্তত কেটে আমার মান সম্মানটা রক্ষা করতেন। কিন্তু আপনি যখন সেটাও কাটতে চাইছেন না, তাহলে আমি বুঝতে পারছি যে আপনার মনে আমাকে নিয়ে বিন্দুমাত্র কোনো ফিলিংস নেই। অন্যদিকে সার্থকের বাবা সার্থকের পিসিমণিকে বলতে থাকে যে, জানিস তো সীমা, আমার কেন জানি না মনে হচ্ছে যে এইবারই হবে গেলে প্রথম যেটা কিনা সার্থক নিজের জন্মদিন সেলিব্রেট করবে, তাও আবার রাত 12টা বাজার আগে। তুই দেখে নিস স্রোতের চেষ্টা এতটা বৃথা যাবে না। তখন সীমা বলতে থাকে যে, দাদা তোমার কি আবার কোনো অন্য মতলব আটছো নাকি তুমি? তখন সার্থকের বাবা বলতে থাকে যে, অবশ্যই দেখ, ওর গেস্টরা সবাই চলে গিয়েছে, এখন যদি রাত 12টার আগে ওরা কেক কাটো তাহলে ওরা দুটিতেই থাকবে, তাহলে ওদের দুটোকে যদি আমরা একটু নেশা করিয়ে ওদের মতো করে ছেড়ে দিই তাহলে কেমন হয় বলতো? তখন সীমা বলতে থাকে যে, দাদা তোমার এই বদমাইশিগুলো আর যাই হোক না কেন আজকে অন্তত করো না, দোহাই তোমার, কারণ তুমি খুব ভালো করে জানো যে তোমার ছেলেটা কতটা চটে আছে। আর আমার তো বাবা কোনো মতেই মনে হয় না যে তোমার ছেলে কেক কাটার জন্য রাত 12টার আগে বের হবে। আমার কেন জানি না খারাপ লাগছে স্রোতের কথা ভেবে, যে মেয়েটা এত আশা নিয়ে করলো, সব কিছুতে জলাঞ্জলি দিয়ে দিল তোমার ছেলে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে, কিচ্ছু বৃথা যাবে না, তুই দেখে নিস রাত 12টার আগে ওরা কেক কাটবে, কিন্তু কেক কাটার পর ওদের মাঝখানে এমন কিছু হবে যেটা হয়তো বা আমাদের দেখে লাভ নেই, বা আমাদের সাক্ষী থাকলে উল্টো আমরাই লজ্জা পাবো। অন্যদিকে সার্থক দরজা খুলে দিয়ে স্রোতকে বলে থাকে যে, নাও বলো এখন কি বলবে, শুধু শুধু আমার মাথা চিবিয়ে খাওয়ার জন্য তো দরজাটা ধাক্কা ছিল না, এখন খুলে দিলাম, আর কিভাবে আমাকে তুমি ব্যতিব্যস্ত করবে বলো স্রোত? তখন স্রোত বলতে থাকে সার্থককে জড়িয়ে যে, সার্থক স্যার আপনি প্লিজ এরকম করে ভেঙে পড়বেন, আমার আপনাকে দেখে খারাপ লাগছিল বিধায় আমি বলেছিলাম যে একবার অন্তত আপনি যদি আমাকে জড়িয়ে ধরে টাইট হাগ করেন, অন্তত আপনি কিছুটা হলেও রিলিফ ফিল করবেন, তাই আমি বলেছি, ছাড়া কোনো কিছুই না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।